রাত যেন আজকাল অদ্ভুত ভারী হয়ে নামে। পৃথিবীর মানচিত্রে যত শহর, যত আলো, সবই যেন ধীরে ধীরে নিভে যাচ্ছে এক অদৃশ্য হাতের ছোঁয়ায়। দমস্কের বরফ শীতল মাটি, কিয়েভের অন্ধকার ঘর, তেহরানের উত্তপ্ত বাতাস আর ওয়াশিংটনের গোপন কনফারেন্স রুম, সবাই যেন এক অদৃশ্য সুতোর টানে টান টান উত্তেজনায় বেঁধে আছে। দূরে কোথাও আলো ঝলকায়, হয়তো ড্রোনের, হয়তো ক্ষেপণাস্ত্রের, হয়তো এক ব্যস্ত রাজধানীর বৈঠক টেবিলের প্রতিফলন। কিন্তু সব আলোর নিচে রয়েছে একটি মাত্র সত্য, সেটা হলো বিশ্ব আর আগের মতো নেই। যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্কে নয়, কামান্ডে নয় বা বন্দুকের নামও নয়। এটি শহর অবরোধের নিঃশব্দ চাপ, বিদ্যুৎহীন রাতের আতঙ্ক, ইস্পাতের বদলে সিলিকনের যুদ্ধ আর কূটনৈতিক সিদ্ধান্তের শীতল ঝড়। বিভিন্ন মহাদেশে ছড়ানো চারটি সংঘাত দেখতে আলাদা হলেও গভীরে গিয়ে তারা এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে। সেই বাস্তবতা যেখানে প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ড্রোন, প্রতিটি নিষেধাজ্ঞা, প্রতিটি হামলা একটি বৃহত্তর ঝড়ের অংশ। বিশ্ব যেন দাঁড়িয়ে আছে পরবর্তী অধ্যায়ের আগ মুহূর্তে, শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে কোন শহর জ্বলবে, কোন আলো নিভবে, কোন সিদ্ধান্ত বদলে দেবে আগামীর দশক। এই গল্প সেই অপেক্ষার, যেটা রূপান্তরের, সেই অদৃশ্য যুদ্ধে যা নিঃশব্দে গিলে খাচ্ছে পুরনো পৃথিবীর সব নিয়ম। আর এইসব বিষয় নিয়ে খবর সংযোগের আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠান সাজানো হয়েছে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। চলুন তাহলে শুরু করা যাক। রাতের আকাশ ভারী, দোনেস্কের শীতল বাতাসে গন্ধ ছড়িয়ে আছে ধুলো, ধোঁয়া আর ভয়ের। মানচিত্রের ছোট্ট বিন্দু ক্রাসনোবায়েক ইউক্রেনীয়দের কাছে পোকারভক্স, কিন্তু এই বিন্দুই আজ ইউরোপের যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে। শহরের চারপাশের পুতিনের রুশ সাজোয়া যানগুলো নীরবে চক্রাকারে ঘুরছে। প্রতিটি রাস্তা, যা একসময় স্থানীয়রা এই রাস্তা দিয়েই তারা বাজারে যেত, সেটা আজ বন্ধ। রুশ বাহিনী জানিয়েছে শেষ রাস্তাটিও এখন তাদের নিয়ন্ত্রণে। ইগোর কিমাকোভিক্স কণ্ঠে ঠান্ডা দৃঢ়তা, শত্রু আর মানে ইউক্রেনের সৈন্যরা আর বের হতে পারবে না, পথ একেবারে শেষ, দ্রুত সারেন্ডার করো। শহরের ভেতরে কয়েকশো ইউক্রেনীয় সেনা এখনো রয়ে গেছেন, কিন্তু তাদের সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। গোলা, ব্যান্ডেজ, খাবার সবই কমে আসছে। একদল প্রাণপণে দ্রিমিতবের দিকে বের হতে পেরেছিল, কিন্তু বাকিরা, তাদের অবস্থা কি হয়েছে তারা জানে না, আজকের রাতটা শেষ করতে পারবে কিনা। আর এই ভয়াবহ অবরোধ শুধু সামরিক ঘটনা নয়, এটি একটি প্রতীক। বাখমুত থেকে আভদিভকা যে যুদ্ধরেখা ইউক্রেনীয় পূর্বফ্রন্টকে ধরে রেখেছিল, সেখানে রুশ অগ্রযাত্রা এখন আরও গভীরে পৌঁছেছে। এজন্য দাবার বোর্ডে ধীরে ধীরে একটু একটু করে সকল ঘর বন্ধ হয়ে যাওয়ার সেই মুহূর্তটা, যেখানে পরবর্তী চাল অনিবার্য হয়ে পড়েছে। একই সময় ইউক্রেন জুড়ে আরেক যুদ্ধ চলছিল, ট্যাঙ্ক বা রকেটের নয়, বিদ্যুতের যুদ্ধ। রাশিয়ার টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির হাহাকার, তাদের উৎপাদন সক্ষমতা শূন্যে নেমে গেছে। দেশ জুড়ে 8 থেকে 16 ঘন্টার লোডশেডিং। শুধু আলো নয়, পানি, তাপ, হাসপাতাল, সাইরেন, সব কিছুই অচল হওয়ার মুখে। শুক্র থেকে সোমবার রাত পর্যন্ত টানা ড্রোন হামলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ছে আতঙ্ক, যদি শীতের আগে এই হামলা আরও তীব্র হয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি কিয়েভে 2 প্রধান তাপ বিদ্যুৎ কেন্দ্র 3 দিনের বেশি বন্ধ থাকে, রাজধানীতে প্রযুক্তিগত বিপর্যয় ঘটবে, যা ইউক্রেনীয়দের জন্য খুবই ভয়াবহ এবং জেলেনস্কির জন্য খুবই ভয়াবহ একটা ব্যাপার। কিন্তু এত কিছুর পরও জেলেনস্কিকে যুদ্ধটা শুরু করার আগে বা যুদ্ধে জড়িয়ে যাওয়ার আগে ভাবা উচিত ছিল। তার জেদের কারণে, তার গরমির কারণে, তার ন্যাটোতে প্রবেশ কারণে আজকে ইউক্রেনবাসীদের এই দুরবস্থা। তারা সাফার করছে, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারছে না, কখন তাদের মাথার উপর দিয়ে ড্রোন চলে যায়, আক্রমণ করে, অস্থির সময় পার করছে ইউক্রেনবাসীরা এই একটিমাত্র লোকের কারণে। একদিকে শহর ঘেরাও, অন্যদিকে দেশ জুড়ে আলো নিভে যাওয়ার ভয়। ইউক্রেন আজ 2 স্তরের চাপের মুখে পড়েছে। একটি হচ্ছে সামরিক ও অবকাঠামোগত।
ব্যাটলফিল্ডে যখন ড্রোন লক্ষ লক্ষ বার আকাশে উঠে আবার ভেঙে পড়ছে, তখন এক দূর মহাদেশে একজন কর্মকর্তা ঠান্ডা কণ্ঠে ঘোষণা দিচ্ছে মার্কিন সেনাবাহিনী 2 থেকে 3 বছরের মধ্যে 10 লাখ ড্রোন কিনবে। এতদিন পর ট্রাম্পের দেশে টনক নড়েছে। ড্যানিয়েল ড্রিসকলের চোখে ভবিষ্যতের যুদ্ধটা একেবারে স্পষ্ট, যেখানে গোলাবারুদ মানে ড্রোন, আর প্রতিটি ড্রোন হবে আক্রমণ ও প্রতিরক্ষার সবচেয়ে কার্যকর অস্ত্র। যেখানে রাশিয়া ইউক্রেন মিলিয়ে বছরে 4 মিলিয়ন ড্রোন তৈরি হচ্ছে, সেখানে চীন একাই তার দ্বিগুণ উৎপাদনে সক্ষম। চীন বারবার সেটা প্রমাণ করেছে। তাই যুক্তরাষ্ট্র বুঝে গেছে যদি পরের যুদ্ধ আসে সেটি হবে স্টিল নয়, সিলিকনের যুদ্ধ। মাইক্রোচিপ, মোটর, সেন্সর, ব্যাটারি যা এক সময় শুধু স্মার্টফোনে লাগতো, এখন হয়ে যাচ্ছে যুদ্ধে হৃৎপিণ্ড। যুক্তরাষ্ট্র তাই পুরো করিডরটিকে বদলে ফেলতে চাইছে। 1 মিলিয়ন ড্রোন, এ যেন একটি দেশের নয়, পুরো সামরিক দর্শনের পরিবর্তন। ড্রোনকে তারা ভবিষ্যতে দেখে গোলা বারুদের মতো, ব্যয়যোগ্য, প্রচুর দ্রুত তৈরি করা যায় এটি। ইউক্রেনের অন্ধকার আর ড্রোনের দৌড়ের মাঝে তেহরানে আরেক ঘোষণায় বিশ্ব কেঁপে উঠল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো সম্ভাবনা নেই। এটি শুধু একটি মন্তব্য নয়, এটি মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ। আরাগচির ভাষায়, যখন যুক্তরাষ্ট্র সমান শর্তে কথা বলতে রাজি হবে তখনই আলোচনা সম্ভব, অন্যথায় না। এর উপর ইরানের সর্বোচ্চ নেতা খামেনির 3টি শর্ত তো রয়ে গেছে। নাম্বার 1, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে সেই দেশটির প্রতি সমর্থন বন্ধ করতে হবে। নাম্বার 2, মধ্যপ্রাচ্যের ঘাঁটি তুলে নিতে হবে। নাম্বার 3, আঞ্চলিক রাজনীতি থেকে হাত গুটিয়ে ফেলতে হবে। এই 3টি শর্ত মানে আলোচনার দরজা কার্যত বন্ধই। কেন? কারণ এগুলো পূরণ করা ওয়াশিংটনের পক্ষে একেবারেই সম্ভব না, ইম্পসিবল। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরাক সিরিয়ায় মার্কিন উপস্থিতি, মধ্যপ্রাচ্যের একটি দেশ আর ইরানের ছায়াযুদ্ধ, সব মিলিয়ে অঞ্চলটিতে যে আগুন ধিকি ধিকি জ্বলছে তাতে এই অচল অবস্থা আরও তীব্র হবে। যখন 4 যুদ্ধ এক সুতোয় গাথা, পোক্রোভস্কের অন্ধকারের রাস্তাগুলো, কিয়েভের ব্ল্যাকআউট, ওয়াশিংটনের ড্রোন কারখানার আলো আর তেহরানের কঠোর কূটনীতি প্রথম দেখায় আলাদা মনে হলেও আসলে সবই এক নতুন বিশ্ব বাস্তবতার অংশ। এক পৃথিবী যেখানে শহর ঘেরাও মানে শুধু সামরিক বিজয় নয়, শক্তির পুনর্বণ্টন। বিদ্যুৎ কেন্দ্রে হামলা মানে মানুষের ইচ্ছা শক্তি ভেঙে ফেলার চেষ্টা। ড্রোন মানে আধুনিক অস্ত্রের গণতান্ত্রিককরণ। কূটনৈতিক মানে আর শুধু টেবিলে বসা নয়, বরং ভূ রাজনৈতিক চাপের খেলায় শক্তির প্রদর্শন। এই 4টি ঘটনায় প্রমাণ করছে আমরা এমন এক পৃথিবীতে প্রবেশ করেছি যেখানে যুদ্ধ মাঠে নয়, প্রযুক্তি, জ্বালানি, অর্থনীতি আর কূটনীতিতেও একসঙ্গে লড়া হয়। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে জানান। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। খবর সংযোগের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই অনুষ্ঠান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। আমি কাজল হায়দার আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে, তবে টপিক হবে ভিন্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।